এদিকে আজ একদিন রিমান্ড শেষে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল ডক্টর ইউনুসের নাম সরাসরি বলেছে। উসমান হাদিকে ডক্টর ইউনুস হত্যা করিয়েছে, এই নিয়ে আজকে সে গ্রেফতার হচ্ছে বাংলাদেশে। 14 দিনের রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সেই সাথে সেখানে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল? ফয়সাল খুন করেছিল কে? আমি ছিলাম। অবশেষে সাংবাদিকদের ক্যামেরার সামনে সত্যটা প্রকাশ করেই দিলেন হাদি হত্যার মূল অভিযুক্ত আসামি শুটার ফয়সাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসল মাস্টার মাইন্ডের নাম বলেই দিলেন। ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এর মধ্যে অনেক কিছু অনেকের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আবার এই কথাও সত্য যে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছুই এখনো মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি করছে এবং ক্রমান্বয়ে তার বেশি রহস্য আবৃত হয়ে উঠছে এবং এই রহস্যের সৃষ্টি করছে খোদ হাদির নিজের যে সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই সংগঠনের নানান ধরনের কর্মকাণ্ড, বিবৃতি কিংবা বক্তব্য। হাদিকে হত্যা করে হাদির লাশের উপর দিয়ে তারা সরকার গঠন করতে চেয়েছিল। বিশেষ করে ঢাকার ৮ আসন বিএনপির কাছ থেকে কিভাবে কেড়ে নেওয়া যায়, এই যে একটা পায়তারা ম্যাটোকলস ডিজাইন, মির্জা আব্বাসের উপর সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি ঘটনা। উসমান হাদির মামলা নিয়ে সারা দেশে অসংখ্য তথ্য ছড়িয়েছিল। আজকে দেখতে পারি প্রধান আসামি ফয়সালকে ভারতে কোর্টে উঠানোর পর অসংখ্য তথ্য আসে এবং উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের মুখ থেকেই অনেকের নাম বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, এই নামটি বেরিয়ে আসার পর বাংলাদেশে এক প্রকার উত্তাল পরিস্থিতি এবং অনেকেই গ্রেপ্তার হয় বাংলাদেশের মধ্যে এই উসমান হাদির মামলা নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এবং উসমান হাদির মামলা নিয়ে যেই ঘটনাগুলো এই মুহূর্তে ঘটতেছে এবং এখনও কেন উসমান হাদির সঠিক বিচার হচ্ছে না, এর ইন্ধনে কে রয়েছে সেইটাও দেখতে পারবেন। অসংখ্য তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল? ফয়সাল খুন করেছিল কে? আমি ছিলাম। অবশেষে সাংবাদিকদের ক্যামেরার সামনে সত্যটা প্রকাশ করেই দিলেন হাদি হত্যার মূল অভিযুক্ত আসামি শুটার ফয়সাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসল মাস্টার মাইন্ডের নাম বলেই দিলেন। আর যে নামটি ফয়সাল বলল তা শুনে সাংবাদিক থেকে শুরু করে উপস্থিত সকলেই রীতিমতো হতভম্ব হয়ে গেলেন, কারণ এটি সেই নাম যাকে বাংলাদেশের মানুষ এতদিন সন্দেহ করে আসছিল, কিন্তু কেউ সরাসরি এতটা স্পষ্টভাবে বলার সাহস করেননি। তাহলে কি সেই নামটি সত্যি মির্জা আব্বাস নাকি অন্য কেউ? আর ভারতের আদালত ঠিক কবে এই দুই অপরাধীকে বাংলাদেশে পাঠাবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন পুরো ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজ 22 মার্চ কলকাতার আদালতে তোলা হয় হাদি হত্যার মামলার প্রধান দুই অভিযুক্ত শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে। এই দুজনকে গত 8 মার্চ ভারতে আটক করা হয়েছিল। সেই দিন যখন খবরটা প্রথম সামনে এলো, তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছিল এই ভেবে যে অবশেষে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো আসামিরা ধরা পড়েছে। সেই দিন থেকেই বাংলাদেশ জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই দুজন কি কোনোদিন মুখ খুলবে? কে বা কারা তাদের দিয়ে এই হত্যাকাণ্ড পরিকল্পনা করিয়েছিল? কার নির্দেশে শরীফ ওসমান হাদির মতো একজন গণমানুষের নেতাকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? আজ সেই দীর্ঘ অপেক্ষার কিছুটা হলেও অবসান হলো। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন সাংবাদিক ফয়সাল এবং আলমগীরকে ঘিরে ধরেন এবং একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিতে থাকেন। পুরো পরিবেশটা ছিল টান উত্তেজনায় ভরা, কারণ সবাই জানতেন এই মুহূর্তে যে তথ্য বেরিয়ে আসবে তা হয়তো বাংলাদেশের রাজনীতির একটি বড় অধ্যায় নতুনভাবে লিখে দেবে। সাংবাদিকরা বারবার একটাই প্রশ্ন করছিলেন, আপনি কি শরীফ ওসমান হাদিকে হত্যা করেছেন? আপনি কি তাকে গুলি করেছেন? প্রতিটি প্রশ্নের জবাবে ফয়সাল দৃঢ়ভাবে জানান, না, তিনি হাদিকে হত্যা করেননি, তাকে গুলিও করেননি। এরপর সাংবাদিকরা অনেক ধাপ এগিয়ে প্রশ্ন করেন, তাহলে হাদিকে কে হত্যা করলো? এই প্রশ্নের উত্তরে ফয়সাল বলেন, হয়তো অন্য কেউ এই কাজটি করতে পারে, এবং সেখানেই থামেননি তিনি। ফয়সাল সাংবাদিকদের সামনে সরাসরি দাবি করেন যে তাকে ফাঁসানো হচ্ছে এবং এটি সম্পূর্ণরূপে বিএনপি এবং জামায়াতের একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। অর্থাৎ তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন এবং বলার চেষ্টা করছেন যে এই পুরো ঘটনাটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ঘায়েল করার জন্য সাজানো হয়েছে। এই ধরনের দাবি আদালতে কতটা টিকবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে মানুষ যেটা বুঝতে পারছেন সেটা হলো, ফয়সাল নিজেকে বাঁচাতে যাই বলুক না কেন, বিএনপি ও জামায়াতের নাম নিজে থেকে মুখে এনেছেন তিনি, এবং এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই মন্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ফয়সাল কি সত্যিই নির্দোষ?
নির্দোষ নাকি এটি তার নিজেকে বাঁচানোর একটি কৌশলী প্রচেষ্টা? সাংবাদিকরা তখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, কিন্তু আপনাদের তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি নির্দোষ? এর জবাবে ফয়সাল পাল্টা বলেন, আমাকে কি গুলি চালাতে দেখা গেছে? এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে ফয়সালের এই পাল্টা প্রশ্নটি একেবারে অযৌক্তিক নয়, কারণ প্রকাশিত কোনো সিসিটিভি ফুটেজেই ফয়সালকে সরাসরি গুলি চালাতে দেখা যায়নি। তবে তিনি যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেটি তদন্তকারী সংস্থাগুলো এরই মধ্যে নিশ্চিত করেছে। তাই তার এই অস্বীকৃতি কতটা গ্রহণযোগ্য সেটি আদালতে নির্ধারণ করবে। তবে আম জনতার কাছে এই অস্বীকৃতি খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ নির্দোষ মানুষ সাধারণত দেশ ছেড়ে পালায় না এবং ভারতে গিয়ে মাসের পর মাস আত্মগোপন করে থাকে না। তাই ফয়সালের দাবি যতই জোরালো হোক না কেন, তার পালিয়ে থাকার ইতিহাস নিজেই তার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রশ্ন তৈরি করে রেখেছে। এদিকে ফয়সালের মুখে বিএনপি এবং জামায়াতের নাম আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। একটি বড় অংশের মানুষ বলছেন, এটি শুনে মনে হচ্ছে আমাদের আগের সন্দেহটাই ঠিক ছিল, কারণ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রথম দিন থেকেই বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাসের নাম সন্দেহের তালিকায় ছিল। সত্য একদিন না একদিন সেটা প্রকাশ পাবে, সেটা আজ হোক কিংবা কাল হোক, একদিন না একদিন আপনার চোখের সামনে সেটা প্রেজেন্ট হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। জামাত শিবির এরা যে হাদিকে হত্যা করে হাদির লাশের উপর দিয়ে তারা সরকার গঠন করতে চেয়েছিল, বিশেষ করে ঢাকার ৮ আসন বিএনপির কাছ থেকে কিভাবে কেড়ে নেওয়া যায়, এই যে একটা পায়তারা ম্যাটোকলাস ডিজাইন, মির্জা আব্বাসের উপর সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি ঘটনা। এই যে আপনার মানে কি বলে জিন্দা ওলি মিস্টার শফিকুল, সরি মানে পীর শফিকুল আলম না, ওনারা যে আপনার চালাইলো বা করছে, বাংলাদেশের মানুষ কি এখন পর্যন্ত আপনারা কালা চশমা পরে থাকবেন? বলুন তো। তার কিলারের সাথে জড়িত এই সবকিছু নাসিবে পাটোয়ারি জানে। আপনারা যদি চান নাসিবে পাটোয়ারিকে একটু বেশি না 2-3 রিমান্ডে নিতে বলেন দুদককে, কিংবা আপনার হাইকোর্টের ভিতরে উঠে একটা গরম ডিম সুন্দর করে হাঁসের মুরগি ডিম হবে না, একটা হাঁসের গরম ডিম জায়গা মতো দিতে বলেন, অটোমেটিক যে হাজির সাথে কে জড়িত কারা ছিল এটুদের বেরিয়ে আসবে। আর সবচেয়ে বেশি মুনাফা হয়েছে এদের। এনসিপি কে আপনারা ভালো মনে করেন, বাংলাদেশের জামাত ইসলামের টক্কর ব্রেন্ডের ভিতরে প্রত্যেকটা নেতা কর্মী বাংলাদেশের ভিতরে কোথায় কি কি করতে হবে, কোথায় কোন ক্রাইম করা লাগবে, এরা আগামীতে হয়তো দেশের ভিতরে রাজত্ব করতে পারে, এদের চেয়ে ভালো কেউ বুঝে না। অতএব হাদি হত্যার খুনিকে ভারতে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা ঘিরে ধরে, অনেক সাংবাদিক তাকে প্রশ্ন করে, সেটা আপনাদের নিজ কানে শুনলেন যে হাদিকে কারা হত্যা করছে। হ্যাঁ শুনছেন, কিন্তু শুনুন, জামাত শিবির এটা যে কত বড় বেজর মারে ভাই, কুত্তার লেজ কখনো সোজা হয়েছে? কুত্তার লেজ এটা কখনো সোজা হবে না। আওয়ামী লীগকে তারা কিভাবে নাটকলস ডিজাইন দ্বারা সরকার পতন করছে, ভাবছে একই ফর্মুলার ধারায় তারা এই হাদিকে হত্যাকে কেন্দ্র করে তারাও সরকার গঠনের একটা পুঁজি করবে। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে মানুষ আসলে ভালোভাবে এটা খায়নি, কারণ মানুষ এদের এই 20 মাসে প্রতিটি ধাপে ধাপে চিনে গেছে যে ভাই এরা যদি সরকার হয়, এরা যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার ছিল 20 মাস, এমন একটা দিন দেখান যে রাস্তাঘাট বন্ধ করে এরা আন্দোলন করেনি। আর এখন দেখান তো কয়টা হয়, এখন দেখেন কয়টা হয়। আমি বিএনপি সরকারের প্রশংসা করছি না, কারণ আমি বিএনপি নয়, আমি হচ্ছে একজন আওয়ামী লীগের তুচ্ছ একজন কর্মী। সবচেয়ে বড় কথা কি জানেন, জামাত শিবির এরা যে কত বড় জঙ্গিবাদী, আর এই জঙ্গিবাদীদের বিএনপি সরকার বর্তমান তারা বলতেছে যে বিএনপি সবচাইতে বড় অপোজিট সাইডের আপনার পলিটিক্যাল পার্টি হচ্ছে জামাত শিবির, মানে তাদের বিরোধী দল, সবচেয়ে নাকি বিরোধী দল জামাত শিবিরকে বানায় ফেলাইছে। ধিক্কার জানাই, লজ্জাজনক এটি। কথার মানে যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, তাই না, অনেক কিছু আছে, তারপরে বলি এই যে বিএনপি তো স্বাধীনতামুখী একটা দল, স্বাধীনতার পরপরই এদের জন্ম হয়, তার আগে তো ছিল না, নামগন্ধ ছিল না। যাই হোক, আপনাদের যাদের ওসিলায় আপনারা রাজনীতি করেন বা যাদের
ইনি আপনারা করেন প্রেসিডেন্ট শহীদ জিয়া না রাষ্ট্রপতি শহীদ জিয়া? ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এরই মধ্যে অনেক কিছু অনেকের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আবার কথাও সত্য যে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছুই এখনো মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি করছে এবং ক্রমান্বয়ে তার বেশি রহস্যাবৃত হয়ে উঠছে, এবং এই রহস্যের সৃষ্টি করছে খোদ হাদির নিজের যে সংগঠন ইনকলাব মঞ্চ, সেই সংগঠনের নানান ধরনের কর্মকাণ্ড, বিবৃতি কিংবা বক্তব্য। যেমন রোববার গভীর রাতে ইনকলাব মঞ্চের তাদের যে সাংগঠনিক ফেসবুক পেজ, সেই পেজে রোববার গভীর রাতে 6টি দাবি উত্থাপন করা হয়েছে বিএনপি সরকারের উদ্দেশ্যে। নিঃসন্দেহে এই দাবিগুলো গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ইন্টারেস্টিং এবং রহস্যপূর্ণ। এই 6 দফা দাবি কখন উত্থাপন করা হলো? যখন কিনা ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল 2 আসামি ভারতের বনগাঁও থেকে আটক হওয়ার পরে 14 দিনের রিমান্ড শেষে তাদেরকে আরও 14 দিনের পুলিশে হেফাজতে পাঠানো হলো। সেই মুহূর্তে ভারতের সাংবাদিকদের প্রশ্নের মুখে যখন ফয়সাল জানালেন যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জামাতে ইসলামী জড়িত, ঠিক তারপর পরে মধ্যরাতে 6 দফা দাবি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হলো ইনকলাব মঞ্চের পক্ষ থেকে, এবং সেখানে বলা হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ড ও প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় গভীরভাবে হতাশ এবং ক্ষুব্ধ ইনকলাব মঞ্চ। বিবৃতিতে তারা কি বলছে সংক্ষিপ্ত অংশ তাদের উদ্দেশ্যে তুলে ধরি। এখানে বলা হচ্ছে যে 1 নম্বরে আগামী 15 দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে সরাসরি এটা নাকি আলটিমেটাম। 2 নম্বরে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, অবিলম্বে উচ্চ পর্যায়ে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বেশ ভালো কথা। তারপর বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যদের, এটা খুব ইম্পর্টেন্ট, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। তারপর বলা হচ্ছে যে আসামিরা কিভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে থাকা কোনো ব্যক্তি জড়িত ছিল কিনা বা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা তা তদন্ত করে অতি দ্রুত জানাতে হবে। তারপরে বলা হচ্ছে যে ওসমান হাদি হত্যার বিচার কোনো বন্ধ ঘরে বা গোপন ট্রায়ালে করা হবে না এবং এটি করতে হবে ওপেন ট্রায়াল সিস্টেমে, যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেশ ভালো কথা, আবারও বলছি। এবং আগামী 15 কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করা না হলে ইনকলাব মঞ্চ ঢাকা সহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিটাই খুব সিগনিফিকেন্ট এবং প্রতিটা দাবির পেছনে অনেক ধরনের প্রশ্ন অনেকের মনে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ভারত এই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চয় তদন্ত করতে পারে না, তারা বড়জোর যে ভারতে অনুপ্রবেশ করেছে সেটির বিষয়ে তদন্ত করতে পারে, সেটির বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। সরকার ভারত থেকে অভিযুক্ত এই হত্যাকারীদের ফিরিয়ে আনতে কতটুকু করছে সেটি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যখন বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, কেন এই কথা বলা হচ্ছে? যখন বিএনপি সরকার হাল ছেড়ে দিচ্ছে, সবকিছু এলোমেলো। দর্শক, জরুরি পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে জরুরি কিছু একটা করতে হবে। জামাত, এনসিপি, ইউনুসকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে, নইলে বাংলাদেশ কার্যত ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ বাঁচবে না। দর্শক, সেই 60-এর দশক 70-এর দশকে যে ওয়াইল্ড ক্রাইসিস হয়েছিল অলরেডি সেই ধাপ অতিক্রম করেছে। পৃথিবী এক নজিরবিহীন সংকটের মুখে, পুরো ইরান কেঁপে উঠেছে। হরমুজ প্রণালীতে ইরানের যে মিলিটারি বেস, এটা ধ্বংস করে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনপন্থী সমস্ত তেল শোধনাগার, গ্যাস পাম্প সব জায়গায় হামলা করবে, পানি শোধনাগারও হামলা করবে। তো বাংলাদেশ মরবে তেল সংকটে, আর কাতার সহ মধ্যপ্রাচ্যে মরবে পানি সংকটে। কারণ ওদের দেশে, বিশেষ করে কাতারে, তেলের চাইতে পানির দাম বেশি এবং ওদের পানি শোধনাগার ছাড়া ওরা মুহূর্ত বাঁচতে পারে না, যে পানি শোধনাগারে হামলা করবে। তাহলে বুঝতে পারেন যে পৃথিবী কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যিনি এলজিআরডি মন্ত্রী, বিএনপি মহাসচিব, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রী, অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হতে পারেন এরকম ব্যক্তি, সামনে কঠিন সময় তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কয়েক ঘন্টা আগেও আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেছিলেন যে এত কিছুর পরও কিন্তু দাম বাড়ে নাই, আমরা সফল। যদিও এটা ছিল একটা চাপাবাজি, কারণ যতটুকু সফলতা ছিল ওটা ছিল ইউনুস আমলের সুফল। দাম বাড়বে না, আমরা আছি, পথ হারাবে না, বাংলাদেশ ফার্স্ট, অনেক কিছুই বলে আসি এতদিন। কিন্তু এখন হাল ছেড়ে দিলেন। এখন মির্জা ফখরুল হতাশার বাণী আনুষ্ঠানিকভাবে বলে দিলেন
যে সামনে কঠিন সময়ে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বিএনপির কপাল খারাপ, ক্ষমতায় আসলে একবারও সফল হতে পারে না। কেন? বিশ্ব ক্রাইসিস বেঁচে যায়। এখন যে পরিস্থিতি হয়েছে এটা সামাল দেওয়ার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকারে নেই। এজন্য ইউনূস জামাতকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে চীন রাশিয়াপন্থী হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। ব্যালেন্স করে চলতে হবে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে ওসমান হাদির মামলার বিষয় নিয়ে ফয়সাল যে ভারতে আদালতে তোলার সময় অনেক কথা বলেছে, সেইটার অনেক বিশ্লেষণ আপনাদেরকে দেখেছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।